24,400-র উপরে সূচক গিয়েও ক্লোজিং করলো 24,300-র উপরে নিফটি সূচক। সামনের দিকে স্পেস তো আছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। একটা সপ্তাহ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, অর্থাৎ সামনাসামনি কথাবার্তায় ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। সেই জন্য একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসছি। ফিরে এসে বিস্তারিত এবং অনেক ছোটোখাটো কথা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আবার এক সপ্তাহ পরে ফিরে এলাম। যদিও এখনও স্বাভাবিক হয়নি, অর্থাৎ দাঁতের যে প্রবলেমটা ছিল, হয়তো ক্যামেরায় আপনারা সেটা হয়তো বুঝতেও পারবেন কিছুটা, মানে আমার লেফট এটা দেখিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, এখনও পেন আছে। গতকাল প্রায় খান 5 ইঞ্জেকশান দেওয়ার পরও ব্যথাটা কমেনি, যার জন্য এখনও প্রবলেমটা আছে। তো যাই হোক, ওটা আমার শারীরিক অসুস্থতার জন্য গত সপ্তাহে আরেকটু বেশিই প্রবলেম ছিল। তো কোনো রকমে রিকভারি করে আজকে আপনাদের সাথে এলাম। আজকে কতগুলো দরকারি কথাগুলো আগে একটু বলে নিই। বিশেষ করে বাজার সংক্রান্ত আলোচনা করব এবং বিস্তারিত চেষ্টা করব অনেকগুলো খুঁটিনাটি তথ্য যেগুলো আপনাদেরকে দেওয়ার প্রয়োজন আছে এই এপিসোডের মাধ্যমে। তো তড়িঘড়ি শুরু করছি আজকের এই এপিসোড। যে সপ্তাহে আমরা পা রাখবো 8/7/2024 থেকে 12/7/2024 মধ্যে সূচক বন্ধ হয়েছে 24,300-র উপরে, মেনটেন করছে, যেটা খুব ভালো। 24,400-র উপরে গিয়েছিল, বাট ক্লোজিং হয়নি। আমি বাজার নিয়ে আলোচনা করার আগে বিশেষ কয়েকটা কারণে আমি প্রথমে আমাদের নিজেদের একটু আলোচনা করে নিই, ঘরোয়া আলোচনা হিসেবে। একটা হচ্ছে, আমি অলরেডি কমিউনিটি পোস্ট করেছি যে দুটো বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছি। তার মধ্যে অলরেডি আপনারা অনেকেই মতামত দিয়েছেন। যারা হয়তো খেয়াল করেননি তাদের জন্য আরও একটা সপ্তাহ আমি এক্সটেন্ড করছি, যে ভোটিংটা করেছি, অর্থাৎ আপনাদের ওপিনিয়ন। তার মধ্যে অনেকের পজিটিভ ওপিনিয়ন পেয়েছি, তার মধ্যে কিছু নেগেটিভ ওপিনিয়নও আছে। অর্থাৎ কেউ বলেছেন না এটা করতে হবে না, সেটা সংখ্যায় খুব কম। আর আমি যেই প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট করছি, যারা হয়তো বুঝতে পারছেন না যে কমিউনিটি পোস্টটা কোথায় হচ্ছে, আপনার ইউটিউবে গিয়ে কমিউনিটি যেখানটা আছে আমার ইউটিউব ব্লগে, ওখানে ক্লিক করবেন। প্রতিনিয়ত আমি প্রতিদিনের নিফটির লেভেলস আর 2 থেকে 3টে স্টকের টেকনিক্যালসের অবস্থান, এইখানে একটা বলার ব্যাপার আছে যে অনেকে হয়তো মনে করছেন যে এই যে 3টি করে স্টকের টেকনিক্যাল যেটা পজিটিভ লাগছে, কখনো নেগেটিভ হলেও আমি নেগেটিভ লিখব, এটা কিন্তু মানে দিনের জন্য নয়। আমি এই স্টকগুলোকে টেকনিক্যালি একটু শর্ট টার্মের পরিপ্রেক্ষিতে দেখে আপনাদের কাছে একটা ইনপুট দেওয়ার চেষ্টা করছি। কোনোভাবেই এটা বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। পজিটিভ চার্টটাকে আপনাদের স্টাডি করতে হবে, তারপরে তার মধ্যে কী পজিটিভিটি আছে, বা যদি মনে করেন একমত হলেন না তার মধ্যে কি নেগেটিভিটি আছে, সেটাও আপনি দেখতে পারেন। যেমন ধরুন, আমি একটা উদাহরণস্বরূপ ধরছি, যে ধরুন যেদিন আমি ক্যাস্ট্রল নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, মানে টেকনিক্যালি বললাম ভালো, সেই দিনে একটা স্ট্যাগনেন্ট জায়গায় থেকে গেল। তার একদিন পর থেকে ক্যাস্ট্রলের একটা ইন্টারমিডিয়েট টার্ম বা শর্ট টার্মের যে মোমেন্টামটা তৈরি হয়েছিল, সেটা চার্টে দেখছিলাম, সেটার অ্যাপ্রিসিয়েশন হলো এবং অ্যাপ্রিসিয়েশনটা যথেষ্ট ভালো হয়েছে। তো আমি এই কারণে এই কথাটা বলছি, যাতে আপনারা এটা ভুল ইন্টারপ্রেট না করেন। আমি এখানে কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন কোনো দিনই করিনি, করবও না, আগামী দিনেও করব না। আমি শুধু টেকনিক্যাল চার্টের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেইটা তুলে দিচ্ছি। বাকি কাজ আপনাদের করতে হবে। ডিউরিং দ্য মার্কেট সেশন আপনাদের চার্ট স্টাডি করতে হবে, বিকজ এটা শর্ট টার্মের জন্য। ফলে সেই দিকগুলো কিন্তু আপনারা বিচার বিবেচনা কাইন্ডলি করে নেবেন। এইবারে আসছি, দেখুন আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করেন, বিভিন্ন ধরনের বক্তব্য আপনাদের তুলে ধরেন। আমি সব কমেন্টসই পড়ার চেষ্টা করি। এই কারণেই পড়ার চেষ্টা করি যে আপনাদের বক্তব্যটা আমি তুলে ধরার চিন্তাভাবনা করি, যে কি চাইছেন আপনারা। আমি প্রচুর কমেন্টস পড়েছি, সব কমেন্টসের উত্তর দিতে পারিনি। তবুও এই অনুষ্ঠানের শেষে আমি আপনাদের থেকে যে একটু সহযোগিতা চাই, সেটা বলি, সেটা হচ্ছে একটা লাইক, শেয়ার, কমেন্ট বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো সেই পার্টে আমি আজকেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
কারণ দেখুন, সকলেই তো মানে বিশেষ করে আমি কোনো টেক গুরু নয় বা মার্কেটের গুরু নয়। আমি কতগুলো টেকনিক্যালসের প্রয়োগ দেখানোর চেষ্টা করি, এটা কেউ ভুল ইন্টারপ্রেট করবেন না কাইন্ডলি। আমার ইন্টারেস্ট হচ্ছে, আমি সাবজেক্টটাকে ভালোবাসি, তার পরিপ্রেক্ষিতে আমি সাবজেক্টটাকে চিন্তাভাবনা করি এবং টেকনিক্যালস যতটুকু আমি জানি, খুব সামান্যই জানি, কারণ টেকনিক্যালসের প্রচুর জিনিস আমি জানি না, আমি আপনাদেরকে বারবার সেটা বলি। কিন্তু যতটা বেসিক ব্যাপারটা জানার চেষ্টা করি, সেটাকে আমি আপনাদেরকে টেকনিক্যালসের প্রয়োগগুলো করার চেষ্টা করি, মিনিমামগুলো, যাতে সাধারণ লোক ধরতে পারেন। আর এর পরিপ্রেক্ষিতে যখন কেউ পড়াশোনা করার জন্য কথা ভাবেন, আমি সেই জায়গাটায় পড়াশোনাটা করাই। তাতে কেউ শিক্ষকের মর্যাদা দিলে আমি গর্বিত অনুভব করি, ডেফিনেটলি। বাট কখনোই আমি কারোর গুরু বা টেক গুরু বা মার্কেট গুরু এরকম ধরনের নয়। তো এই ধরনের মাথায় চিন্তাভাবনা রাখবেন না। আমি কোনো রেকমেন্ডেশনের দিকেও যাই না। সেই কারণে কখনোই ভাববেন না যে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করি সেগুলো টেকনিক্যালসের প্রয়োগ দেখিয়ে আলোচনা করি। এটা একটা ইনপুট মাত্র। সমস্ত কৃতিত্ব হচ্ছে আপনাদের। আপনারা তার মধ্যে বাছাই করেন, আরও চার্ট দেখেন, আমার থেকে অনেকেই ভালো চার্ট দেখেন, তারা তাদের মতো করে সেই চার্টগুলোকে দেখে তাদের সিদ্ধান্ত নিতে পারেন। তো সেই বিষয়ে আমি আজকে একটু লাস্টে আলোচনা করব। এবার আসছি বাজারের কথা। দেখুন, বাজার বর্তমানে যেখানে বন্ধ হয়েছে, খুব ইন্টারেস্টিং জায়গায় বন্ধ হয়েছে। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই হয়তো একটু আপনারা বুঝতে পারছেন যে কেন আমি এখানে একটু সাবধানতা অবলম্বন করব। সাবধানতা ইন দ্যাট সেন্স, ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে আমার কোথাও না কোথাও মনে হয়েছে বাজার এবারে একটা মানে লং টার্ম ওভারবট জোনে ঢোকার চেষ্টা করেছে। এবং এটা একটা প্রসেস, এরকম নয় যে আমি এই সপ্তাহে আলোচনা করছি মানে আগামী সপ্তাহ থেকে বাজারের গতিবিধিতে ব্রেক লাগতে পারে। সম্ভাবনা আস্তে আস্তে উঠে আসছে, সেই জন্য মাথায় রেখে বিভিন্ন যে স্টকের গতিবিধি হচ্ছে সেগুলোকেও যেমন দেখবেন, ফ্রন্টলাইনের গতিবিধিতেও কিন্তু নজর রাখতে হবে। কারণ ইন্ডেক্সটা ওঠানামা করে ফ্রন্টলাইনের স্টকের ওঠানামার ফলে, অর্থাৎ প্রথম সারির স্টকের ওঠানামার ফলে। সেই দিকগুলো আমি টেকনিক্যালসের বিস্তারিত আলোচনা করেছি। খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আজকে টেকনিক্যালসের প্রয়োগগুলো করেছি এমনভাবে যাতে আপনারা হিন্দি ভার্সানটাও দেখার চেষ্টা করবেন। সেখানেও আমি কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি, যেমন বাংলাও আজকে চেষ্টা করেছি, হিন্দিতেও চেষ্টা করেছি। তো আর সময় একদম নষ্ট করছি না, সোজা চলে যাচ্ছি মার্কেটটাকে একটু বিশ্লেষণ করতে টেকনিক্যালসের প্রয়োগ করে, যেখানে খুঁটিনাটি কিছু তথ্য আছে যেগুলো আপনাদের সাথে আমি চার্টের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব যে বাজার কোথায় অবস্থান করছে। তো চলুন যাই চার্টে। শুরু করছি আজকের আলোচনা। টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে নিফটি গুরুত্বপূর্ণ জায়গায় বন্ধ। আলোচনা করব 8/7/2024 থেকে 12/7/2024 মধ্যে বাজারের গতিবিধির উপরে টেকনিক্যালসের কিছু ছবি আমরা আলোচনা করব। যে ছবিগুলো দেখে আমরা আন্দাজ করব যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কি করণীয় হওয়া উচিত। সেই জায়গার পরিপ্রেক্ষিতে বাঁদিকে নিফটি উইকলি, মাঝখানে নিফটি ডেলি, তারপরে ব্যাংক নিফটি উইকলি এবং ব্যাংক নিফটি ডেলি। তো মোটামুটিভাবে আমি উইকলি থেকে যদি শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা লাগাতার পরপর দুটো সপ্তাহে যেখানে যা ক্যান্ডেল অবস্থান এবং যেভাবে 9 এক্সপোনেনশিয়ালের ওপরে বাজারকে রেখে দিয়েছে, তাতে এটার থেকে ক্লিয়ার আমরা বুঝতে পারছি বাজারে যথেষ্ট স্ট্রেংথ আছে। এবং ট্রেন্ড ইজ কনসার্ন, এখানে কোনো রকম কোনো এক্সকিউজ দেবার জায়গা নেই যে বাজারে ট্রেন্ডে কোনো রকম প্রবলেম আছে। ফলে ফর দ্য লং টার্ম চার্ট ইজ কনসার্ন, বিশেষ করে উইকলি চার্ট ইজ কনসার্ন, ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু যথেষ্ট স্ট্রং জায়গায় আছি। এবং তার এক্সট্রা ওয়েট অফ এভিডেন্স যদি আমরা দেখি সেটা হচ্ছে উইকলি এমএসিডির পরিপ্রেক্ষিতে স্লো। এবং খুব ইন্টারেস্টিংলি যেটা মান্থলিতে ডেভেলপমেন্ট হয়েছে সেটা উইকেও এই যে জায়গাটা তৈরি হচ্ছে, যদি আগের যে এমএসিডির স্লোপের যে টপটা সেটা এবার টেক অফ করবে, মানে সেটাকে বার করবে না সেটা কিন্তু আমাদের নেক্সট উইক পর্যন্ত ওয়েট করতে হবে। যেটা ঘটনা যে যেহেতু ট্রেন্ড বাজারের উপরে চলছে, ফলে সূচকের গতিবিধি, এমএসিডির গতিবিধি অবশ্যই তার সাথে থাকবে এবং আপ ট্রেন্ডের ইঙ্গিত বহন করবে।
কিন্তু আমরা যদি একটু অসিলেটর ইন্ডিকেটরগুলোর দিকে তাকাই তাহলে বুঝতে পারবো উইকলি স্টোক্যাস্টিক্স প্রায় 95-এর কাছে পৌঁছে গেছে। উইকলি আরএসআই 14 ডেজ সেটাও প্রায় 74-এর আশপাশে পৌঁছে গেছে। ফলে এইখানে যে উচ্চতাজনিত ব্যাপার যেটা আমি বারবার বলে থাকি সেটা আরো ক্লিয়ার হচ্ছে যদি আমরা ডেলি চার্টটা পর্যবেক্ষণ করি। ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে শেষ শুক্রবার বাজার নিচে থাকা সত্ত্বেও সারাক্ষণ নিচে ছিল, কিন্তু যেভাবে উইকের শেষে এসে বাজার পজিটিভ ক্লোজিং করলো, যদিও নতুন হাই করতে পারেনি কিন্তু সারাক্ষণ নেগেটিভ মার্কেট থাকার পর পজিটিভ ক্লোজিং মার্কেটকে যথেষ্ট উল্লেখযোগ্য জায়গায় বন্ধ করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এখন আমি ওপরের দিকে দুটো আরএসআই রেখেছি। একটি আরএসআই 14 ডেজ, যেটা আপনারা বা আমি বাই ডিফল্ট সবাই দেখি। তার মধ্যে 14 ডেজ আরএসআই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায় অবস্থান করছে। 14 ডেজ আরএসআই এর অবস্থান প্রায় 70-72-এর কাছাকাছি। ফলে আমরা যে ওভারবট জোনে আছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওভারবটটা আরো ওভারবট হতে পারে, মোমেন্টামটা আরো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে, এই বিষয়ে মাথায় রাখতেই হবে। কিন্তু যেটা কজ অফ কনসার্ন সেটা হচ্ছে 65 ডেজ আরএসআই। আমি 65 ডেজ আরএসআই যেভাবে আপনাদেরকে বারে বারে বলি, লাস্ট কতগুলো জায়গা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন প্রিভিয়াস যে টপগুলো ছিল সেগুলোর ওপরে চলছে, তার মানে মোমেন্টাম ইজ ভেরি হাই। এবং যেহেতু 65 ডেজ আরএসআই অর্থাৎ 60-র উপরে, তার মানে আমাদের একটা রেঞ্জ আছে যেটা বিগত বেশ কয়েকটা সময় ধরে, কয়েকটা বছরের পরিপ্রেক্ষিতে দেখলেও আপনারা বাড়িতে বুঝতে পারবেন। তবুও 1-1.5 বছরের পরিপ্রেক্ষিতে 65 ডেজ আরএসআই 65-কে বারে বারে গিয়ে হিট করে এবং পড়ে যায়, সেখান থেকেই বাজারের কিছু কিছু ছোট ছোট কারেকশন তৈরি হয়েছিল। এবারে সামনে যেহেতু অনেকগুলো ইভেন্ট এবং ওভারবট জোনে দাঁড়িয়ে আছি, মোমেন্টাম এখান থেকে আরো এত দূর পর্যন্ত যেতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যে ডেঞ্জার জোনে এন্ট্রি নিচ্ছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে চার্ট দেখে যেটা মনে হয়েছে, ইন্ডেক্স ইজ কনসার্ন একটু সাবধান থাকা হায়ার লেভেলে আমাদের পক্ষেই ভালো। বাট ট্রেন্ড ইজ কনসার্ন, ট্রেডার ইজ কনসার্ন, তাদের কিন্তু কোনো রকম ঘাবড়ে যাওয়া উচিত নয়। যতক্ষণ ট্রেন্ড চলছে এবং এই হায়ার টপ হায়ার বটম ফর্মেশনে বাজার এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত টেকনিক্যাল স্টুডেন্ট হিসেবে বলতে পারি বাজারের আপওয়ার্ড ট্রেন্ড ততক্ষণ চলতে থাকবে। যতক্ষণ না কোনো ধরনের উইকনেস ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের পজিটিভ চিন্তাভাবনা রেখে একটু কশাস মুড মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই ছিল নিফটির আলোচনা। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ব্যাংক নিফটি। আর একটা যেটা বলতে গিয়ে আমি একটুখানি ভুলে গেছিলাম, যার জন্য আরেকবার ব্যাক করছি। আমি নিফটির ক্ষেত্রেই বলছি, গত সপ্তাহে আপনাদের সাথে যখন আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে নিফটির আমাদের সামনের দিকে যে লক্ষ্যটা হওয়া উচিত 24,110 এবং 24,315। যদি আমরা উইকলি চার্টটায় দেখি তাহলে নিফটির ক্লোজিং এসছে 24,323, অর্থাৎ 315-এর ওপরে ক্লোজিং রেখেছে, এবং নিফটি উইকলিতে হাই করেছিল 24,401, অর্থাৎ 24,400-র ওপরেও বাজার একবার ভিজিট করে এসছে। এই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্সটার কথা মাথায় রাখতে হবে, যেহেতু মার্কেটে এখনো মোমেন্টাম আছে, সেটা হচ্ছে 24,749। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 24,749 মানে রাউন্ড নাম্বারে 24,750 পর্যন্ত বাজারে কিন্তু এখনো স্পেস আছে নিফটি স্পট ইজ কনসার্ন। এইবার আসছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির উইকলি চার্ট দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, গত সংখ্যাতেও আপনাদের বলেছিলাম উইকনেস অ্যাজ সাচ ব্যাংক নিফটিতেও আমার কাছে ধরা পড়ছে না। এবং সেটা একটু উইকনেস দেখালেও সামহাউ ব্যাংক নিফটিও কিন্তু নতুন হাই করেছে, ক্লোজিংও ভালো জায়গায় দিয়েছে। সবটাই ব্যাংক নিফটির ওপরে কাণ্ডারি ছিল এইচডিএফসি ব্যাংকের ওঠানামা, নিশ্চয়ই আপনাদের মনে থাকতে পারে। আর উইকলি এমএসিডি ইজ কনসার্ন ব্যাংক নিফটিতে যদি আমরা দেখি তাহলে স্লোপ ইজ কনসার্ন উইকলিতে কোনো প্রবলেম আপাতত দেখছি না। প্রিভিয়াস যে টপ তার আশপাশে পৌঁছবে কি পৌঁছবে না এমএসিডির টপটা, সেটা আমাকে একটু দেখতে হবে। অর্থাৎ যেরকমভাবে চলছে ট্রেন্ডের সাথে সাথে ব্যাংক নিফটি তো এগোতে হবে। ব্যাংক নিফটি স্টোক্যাস্টিক্স এবং আরএসআই নিফটির মতোই একটু হলেও ওভারবট জোনে পৌঁছেছে, অর্থাৎ সাবধানতা যেটা নিতে হবে সেই হিসেবেই আমরা আলোচনা করলাম। ইন্টারেস্টিং ব্যাংক নিফটির ডেইলিতে আমরা যদি দেখি তাহলে ঠিক 13 ডিএমএ কে হিট করে লাস্ট ফ্রাইডে আবার একটা পুল ব্যাক করেছে। ফলে ব্যাংক নিফটির যে ভ্যালুয়েশনটা তৈরি হয়েছিল, যেটা 13 ডিএমএ তে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা কমেছে, যেটা ব্যাংক নিফটির পক্ষে ভালো। আর আরএসআই এর অবস্থান
একটু ইন্ডিকেশন আছে লোয়ার বটমের দিকে। ফলে ব্যাংক নিফটির আগামী সময় আমার মনে হয় ট্রেন্ড ডিসাইডার ফ্যাক্টর হতে পারে 51,996, রাউন্ড নাম্বারে 51,950। এটাকে মনে রাখতে হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে। এই দু একটা জিনিস মনে রাখলে ব্যাংক নিফটিরও কিন্তু আপওয়ার্ডে এখনো স্পেস আছে। বাট দুটো জিনিস আমরা আপনাদের সাথে আমি আবার রিপিট করতে চাই। একটা হচ্ছে, আমি যেমন 65 ডেজ আরএসআই ডেলিতে দেখে আপনাদেরকে একটু সাবধান হবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, বা বাজার সেটা দেওয়ার চেষ্টা করছে, আপনারা বাড়িতে অর্থাৎ নিজেরা যেখানে স্টাডি করেন সেখানে ব্যাংক নিফটির ওপরেও 65 ডেজ আরএসআই কে প্লট করে একটু দেখে নিন যে 65 ডেজ আরএসআইটা কোনখানে অবস্থান করছে। যেরকম নিফটির আপওয়ার্ড রেঞ্জের একটা রেজিস্ট্যান্সের কথা আলোচনা করেছি, টেকনিক্যালি ব্যাংক নিফটিতে 54,208 অর্থাৎ 54,200, এই জায়গাটা কিন্তু একটা আছে। পৌঁছবে কি পৌঁছবে না আমি কোনো টার্গেট ফিক্স আপ করছি না, আমি কোনো এটা এটা একটা রেজিস্ট্যান্স। এরকম কোনো নয় যে আমি ট্রেডিং করার জন্য বা ভিউ নেবার জন্য ব্যাংক নিফটির প্রজেক্টেড প্রাইসের কথা বলছি। এটা একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা ফেস করবে কি করবে না আহ, সম্পূর্ণই এখন ডিপেন্ড করছে কিছুটা এইচডিএফসি ব্যাংক এবং কিছুটা প্রাইভেট ব্যাংকের মানে কি গতিবিধি থাকে। ফলে ব্যাংক নিফটিতেও আপওয়ার্ডের যে স্পেসটা আছে সেটা কিন্তু এখনো ব্যাংক নিফটিতেও আছে। কারণ ব্যাংক নিফটির উইকলি ক্লোজিং যেখানে হয়েছে 52,660, ওপরে হাই করেছিল 53,357। আমরা লক্ষ্য রাখবো যদি কোনো কারণে গত সপ্তাহের হাই অর্থাৎ 53,357 রাউন্ড নাম্বারে 53,400 যদি ক্রস করে, তাহলে 54,208কে মাথায় রেখে আমরা চিন্তা ভাবনা রাখতে পারি। যাবে কি যাবে না প্রতিদিনের গতিবিধির উপর ডিপেন্ড করে ব্যাংক নিফটিতে চিন্তা ভাবনা করতে হবে। তো এই ছিল নিফটি আর ব্যাংক নিফটির উইক টু উইক আলোচনা। পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে। এবারে দেখে নেওয়া যাক আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স তিনটি ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে নেক্সট উইকে কী ধরনের রেজিস্ট্যান্স বা সাপোর্ট ক্যালকুলেটিভ ওয়েতে আসছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এবারের অধ্যায়ে তিনটি টেকনিক্যাল স্টকের প্রয়োগ, মানে টেকনিক্যালসের প্রয়োগ তিনটি স্টকের মধ্যে ভেরি ইন্টারেস্টিং প্রয়োগগুলো করেছি আজকে। তিন অ্যাঙ্গেল থেকে নেবার চেষ্টা করেছি, অর্থাৎ শিক্ষণীয় দিক থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভেরি ইন্টারেস্টিং তিনটে চার্ট। প্রচুর চার্ট এরকম তৈরি হয়েছে। আমি এরকম একটা উদাহরণস্বরূপ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু এই ধরনের চার্টের প্রয়োগগুলো, যে চার্টগুলো আজকে আলোচনা করছি, এই প্রয়োগগুলো এইরকম ধরনের চার্ট যখন অন্যান্য স্টকের ওপরেও পাবেন, কাইন্ডলি করে দেখতে পারেন। আর সেন্সটা একটু অন্যরকম করেছি, যেহেতু বাজার একটা উচ্চতায়, তাতে এরকম একটা জায়গায়, তো ভেরি ইন্টারেস্টিং এই তিনটে স্টক। প্রথমেই বলে রাখি, এটা কোনো রেকমেন্ডেশন নয়। এখানে আমি টেকনিক্যালসের প্রয়োগ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্টকের বর্তমান অবস্থান কোথায় আছে। আপনারা নিজেদের মতো করে টেকনিক্যালস দেখবেন এবং অবশ্যই ফান্ডামেন্টাল চেকগুলো করে নিতে ভুলবেন না। চলুন যাই তিনটি টেকনিক্যাল স্টকের আলোচনায়। আজকে যে তিনটি স্টকের টেকনিক্যালসের প্রয়োগ করব, তিনটি স্টকই আপনাদের নাম জানা, বাট খুব তিন দিক থেকে খুব ইন্টারেস্টিং স্টক। একটা হচ্ছে লরেন্স ল্যাব, একটা হচ্ছে বি বক্স মানে ব্ল্যাক বক্স, এবং আরেকটা হচ্ছে জিএসএস ইনফো। তো যদি প্রথমে শুরু করি লরেন্স ল্যাবের পরিপ্রেক্ষিতে, তাহলে কমিউনিটি পোস্টে সম্ভবত আমি 2-3 দিন আগে একটা শর্ট টার্ম যে চার্টগুলো ডেভেলপ হচ্ছিল তার মধ্যে লরেন্স ল্যাবের নাম আমি করেছিলাম। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কমিউনিটি পোস্টে যেসব ধরনের স্টকের নামগুলো উল্লেখ করি সেগুলো শর্ট টার্মের পরিপ্রেক্ষিতে।
এবার যদি আমরা একটা থ্রু আউট লাস্ট প্রায় এক বছর, লাস্ট জুলাইয়ে থেকে এই জুলাইয়ে যদি আমরা দেখি, তাহলে টিপিক্যালি আমার চোখে এরকম একটা চ্যানেলের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে অনেকগুলো নিউজ কিন্তু লরিস ল্যাবকে হিট করেছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে 13-26-এর যে ক্রসওভার হওয়ার পর থেকে সেই স্লোপটা কিন্তু এখনো মেনটেইন করছে। এবার দেখার বিষয় একটাই, যে এই 13-26-এর ক্রসওভার হয়ে যাওয়ার পর যেভাবে মেনটেন করছে, লরিস ল্যাবের বর্তমান যে ক্লোজিং এসছে সেটা এই সময়ের মধ্যে হাইয়েস্ট ক্লোজিং। চ্যানেলের ব্রেকআউট হয় কিনা এবং দেখতে হবে মোমেন্টামটা ক্যারি হচ্ছে কিনা, কারণ সামনের দিকে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে আমরা বেশ ভালোভাবে ক্রস করেছি বাজার, এবং হায়ার লেভেলে এবার যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা কিন্তু ঠিক চ্যানেলের আপওয়ার্ড রেঞ্জের আশপাশে। ফলে খুব ইন্টারেস্টিং জায়গায় লরিস ল্যাব বন্ধ হয়েছে। সেই জন্য লরিস ল্যাবকে আমি চার্টিক্যালি নেক্সট উইক থেকে ওয়াচ করার চেষ্টা করব, প্রাইস চার্ট ইজ কনসার্ন। অন্যান্য প্যারামিটার এবং ইন্ডিকেটরগুলো যদি দেখি, তাহলে উইকলি এমএসিডি ইজ কনসার্ন ভেরি ভেরি ইন্টারেস্টিং। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্লোপটা এতদিন ধরে নেগেটিভ নেগেটিভ যাচ্ছিল, স্লোপটা চেঞ্জ হচ্ছিল, এই উইকে প্রথম সেই নেগেটিভ স্লোপের একটা পরিবর্তন হয়েছে। যেহেতু মান্থ শেষ হয়ে একটু চলছে, আমরা যদি মান্থলি চার্টটাও দেখি তাহলেও নিশ্চয়ই বুঝতে পারবো যে লরিস ল্যাবের মান্থলি এমএসিডির প্রোগ্রেস কিরম ধরনের চলছে। ফলে উইকলি মান্থলি চেক এবং মোমেন্টাম ইন্ডিকেটর লাইক আরএসআই নিশ্চয়ই বুঝতে পারছেন কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে, এবং স্টোক্যাস্টিক্স। ফলে সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং চার্ট ডেভেলপমেন্ট হচ্ছে বলে আমার ধারণা এই লরিস ল্যাবের। ফলে আমি এই চার্টটি আমার রেডার লিস্টে রাখবো, এবং নেক্সট উইক অনওয়ার্ড সম্ভবত এই স্টকটি বোধহয় ফিউচার্সেও লিস্টেড আছে, আমি ভুল হতে পারি, আপনারা কাইন্ডলি একটু ফিউচার্স চেক করে নেবেন, কারণ আমি ডেরিভেটিভ চার্ট খুব একটা দেখি না, সেই জন্য আমি অবগত নয় যে এটা আছেই, ছিল কিন্তু আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না, আমি অবশ্যই আমিও নিজে চেক করব। বাট সেই হিসেবে চার্টটার প্রোগ্রেস আমাকে প্রতিদিন লক্ষ্য করতে হবে, তারপরে দেখা যাক যে আগামী সময় এই চার্টের পরিবর্তন কোন দিকে যায়। সেকেন্ড স্টক বি বক্স। এই চার্টটা নিয়ে যদি বলতে হয় তাহলে একটু ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করছি। আমরা যদি দেখি তাহলে সিন্স 1995 থেকে এই চার্টের ডেটা আছে, এবং প্রায় 20 বছরের ওপরে, 95 থেকে 2005, 2015, ইনফ্যাক্ট 20 বছরের বেশি, প্রায় 25 বছরের পর চার্টটার ব্রেকআউট হয়। ফলে ন্যাচারালি এই ধরনের চার্টের মোমেন্টাম প্রচুর হবে, হিউজ হবে, সেটা হয়েওছে। এবারে ইন্টারেস্টিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে বি বক্স, এটার কোড। আমি একটা প্লেন মান্থলি চার্ট দেখাচ্ছি, প্রথমে আমি উইকলিতে যাচ্ছি। মান্থলি চার্টে যদি দেখি নিশ্চয়ই এই প্যাটার্নটা আপনাদের আর কাউকে বলতে হবে না, এবং এইখানে যেটা উল্লেখযোগ্যভাবে হয়েছে, ধরুন কোনো কারণে মার্কেট যদি কোনো কারণে হায়ার এন্ড থেকে রিয়্যাক্ট করে, তাহলে এই চার্টগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ এগুলো কিন্তু এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি আপনাদের, এটা একটা ইঙ্গিত যে এই স্টকটার মধ্যে পজিটিভিটি তৈরি হচ্ছে। এখন মার্কেট সেন্টিমেন্ট যদি খারাপ থাকে, সব সময় যদি বাজার কোনো কারণে কিছু প্রবলেমে ফেস করে, অর্থাৎ নেগেটিভ দিকে আসে, ফলে সেই স্টকটাতে বা সেই প্রাইস অ্যাকশনেও সেটা নেগেটিভ দিক আসতে পারে। বাট দিস টাইপ অফ প্যাটার্নের আমি যদি ফিবোনাচি দিয়ে পুরো ব্যাপারটাকে দেখি, তাহলে আমার প্রথম লক্ষ্যটা হওয়া উচিত উপরের 161%, এটা একটা রেজিস্ট্যান্স হতে পারে, যেটা 520, 530-র আশপাশে। বাট যদি এরকম একটা প্যাটার্নের যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে আমি প্যাটার্নের মাঝখানের যে ডেপটা আছে তার একটা ডেপ যদি ধরা হয়, তাহলে কিন্তু ওপরের দিকে 600 একটু নিচে 575, 580 এরকম একটা জায়গায় রেজিস্ট্যান্স দেখাচ্ছে অ্যাজ পার দ্য প্যাটার্ন চার্ট ইজ কনসার্ন। আমি ভুল কি ঠিক আপনারা কমেন্ট সেকশনে লিখতেই পারেন, সেখানে আমার পক্ষে বোঝা সুবিধে হবে। সেকেন্ড যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এই চার্টগুলোকে আপনাদের স্টাডি করতে হবে। এরম নয় যে এই চার্টগুলোকে আজকে দেখছি মানে আমার কোনো ইন্ডিকেশন আমি দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে যারা শুধুমাত্র চার্টটাকে দেখেই কোনো কিছু কেনা বেচার কথা ভাবেন। আমি টেকনিক্যালসের প্রয়োগগুলো দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড, এবার আমি যাচ্ছি উইকলি চার্টে। এই চার্টটারই যদি আমি উইকলি চার্ট দেখি, তাহলে যে ইন্টারেস্টিং পার্টটা ঘটেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
এই স্টকটি রিসেন্টলি ইকুইটি থেকে এএসএম জিএসএম সেগমেন্টে সম্ভবত কনভার্ট করে গেছে। ফলে ভোলেটিলিটি থাকছে, কিন্তু অ্যাক্টিভিটিসটা একটু কমেছে বিকজ অফ স্টকে মার্জিনটা হিউজ আছে। অর্থাৎ যারা ডে টু ডে বেসিসে স্টকের ওয়াচ করেন তাদের জন্য একটু প্রবলেমই হয়ে গেছে। বাট ভেরি ইন্টারেস্টিংলি ভলিউম ডেভেলপমেন্ট, এই উইকের ভলিউমটা স্ল্যাগিশ হওয়ার একটাই কারণ, স্ল্যাগিশ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই যেটা আপনাদের বললাম সেটাই, যে এএসএম জিএসএম হয়ে যাওয়ার জন্য। অসিলেটর ইন্ডিকেটর ইজ কনসার্ন, বিশেষ করে এমএসিডির স্লোপ উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ মান্থলি আমার কাছে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। আপনারা এটাকে স্টাডি করতে শুরু করুন আপনাদের মতো করে। অন্যান্য ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স অ্যান্ড আরএসআই ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে। ফলে এরকম একটা বাজারে এই ধরনের প্রাইস চার্ট বা এইরকম ধরনের অ্যাকশন বি বক্স আমি শুধুমাত্র 3 মাস 6 মাসের জন্য নয়, আমি এই স্টকটা ওয়াচ লিস্টে রাখছি আগামী 1 বছর থেকে 2 বছরের পরিপ্রেক্ষিতে। বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টকটাকে আমি চার্টিক্যালি দেখার চেষ্টা করব। অনুরোধ রইল আপনারাও বাড়িতে বা যেখানে অনুশীলন করেন বা চার্ট যখন দেখেন এটাকে একটুখানি কাইন্ডলি মাথায় রাখতে পারেন। ফাইনাল স্টকে আজকে যাব, এটা হচ্ছে জিএসএস ইনফো। পুরোপুরি ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন দ্যাট সেন্স, যেখানে মার্কেট চলছে নতুন উচ্চতায় সেখানে এই স্টকটি ক্রমাগত উপরে 350 টাকার পর থেকে লোয়ার এন্ডে চলে এসছে। আমি একদম প্রথমের দিকে আমার মনে পড়ছে ভিডিওর, আমি যখন ইউটিউব তৈরি করতে শুরু করি কিছুটা প্রথম দিকেই এই স্টকটি একবার টেকনিক্যালি আলোচনা করেছিলাম, তখনও দাম ছিল প্রায় ওই 70 থেকে 75 টাকা। হিস্টোরিক্যালি আজকে এই চারটা আবার চোখে পড়লো, কারণ এই যে র্যালিটা শুরু হয়েছিল, এই র্যালিটা, এই যে পয়েন্টটা আমি লাইন করেছি এখানে 2022-এ, তারপর থেকে র্যালিটা শুরু হয়। আবার পুনরায় প্রাইস চার্ট ওইখানে এসেই বারে বারে ধাক্কা খেয়ে ডেইলি চার্ট, আমি আবার বলছি ইটস আ ডেইলি চার্ট, ডেইলি চার্টে এই স্টকটার একটা অবস্থানগত পরিবর্তন হয়েছে শেষ শুক্রবারে। ভেরি ইন্টারেস্টিংলি আমি যদি দেখি, কারণ যেহেতু ট্রেন্ড নিচের দিকে, এখানে একটু লং টার্ম চার্টের মুভিং অ্যাভারেজ স্লোপ অবভিয়াসলি নিচে থাকবে। কনসার্ন ইজ 14 ডেজ আরএসআই। একবার দেখার চেষ্টা করুন আপনারা বাড়িতে চার্টিক্যালি, যে আমি যেখানে ড্র করেছি প্রাইসের নতুন লো হয়েছে সেখানে আরএসআই হয়নি। আর ভেরি ইন্টারেস্টিংলি 65 ডেজ আরএসআই ওভারসোল্ডে যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর এবার গ্রেটার দ্যান 40 হয়েছে। ফলে টেকনিক্যালসের এই প্রয়োগটা আপনাদের কাজে লাগতে পারে কি না সেটা আপনারা স্টাডি করুন, এবং সময় বলবে এই স্টকটার ট্রেন্ডের কোনো পরিবর্তন আবার হতে চলেছে কিনা। জাস্ট ফর আ চেক, উইকলি চার্টে যদি আমরা দেখি, তাহলে যে জায়গায় উইকলি চার্টটা বারে বারে দাঁড়াচ্ছে তাতে 1 2 3 4 5 6 এই 6টা সপ্তাহ ধরে একই জায়গায় বটম করে যাচ্ছে, যেখানে ভলিউম প্রায় লেস। প্রসঙ্গত উল্লেখ করতে পারি এই স্টকটি কিন্তু বি সেগমেন্টে আছে, ফলে এর মধ্যে ডেইলি স্পেকুলেশন কেউ করতে পারবে না। এখন দেখার বিষয় স্টকের চার্টের কোনো পরিবর্তন হয় কিনা। এরকম একটা আপট্রেন্ডিং মার্কেটের পুরো উল্টো দিকে হাঁটা স্টক, সেই কারণে খুব ইন্টারেস্টিং 3টে চার্ট আশা করছি আজকে আপনাদের সাথে টেকনিক্যালসের প্রয়োগগুলো করলাম। 3 ধরনের টেকনিক্যালসের প্রয়োগ আছে। আপনারা বাড়িতে বা অনুশীলন করার সময় আপনাদের সুচিন্তিত মতামত নিজেদের মাথায় রেখে চার্টগুলোকে দেখার চেষ্টা করুন, এবং কমেন্ট সেকশনে ভ্যালুয়েবল কমেন্টসের জন্য আমি ওয়েট করে থাকবো। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। জুন মাস শেষ হয়ে গিয়ে জুলাই মাস শুরু হয়ে গেছে। আমি গত সপ্তাহে আপনাদের সাথে আসতে পারিনি। আজকে সেপ্টেম্বরের ক্লাসটা সম্বন্ধে একটু টুকটাক কথাগুলো বলে দিই, কারণ অনেকে জানতে চেয়েছেন, অনেকে অলরেডি মেল করেছেন। কিছু পুরনো স্টুডেন্ট তারাও বলেছেন আবার রিজয়েন করবেন ব্যাচ। অনেকে আগের থেকে, অনেকে বলতে কিছু সংখ্যক লোকজন কিছু আগের থেকে ইনফরমেশান নিয়েছেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 1 সেপ্টেম্বর থেকে ক্লাসটা শুরু করব। সিটের জন্য যেরকম লিমিটেশন থাকে আমার থাকে, সেই অনুযায়ী মোটামুটি নেক্সট উইক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা অলরেডি ফোন নাম্বার জানেন, অর্থাৎ আমার পুরনো স্টুডেন্ট বা তাদের রিলেশনে যারা আছেন, তারা একটু যোগাযোগ করে নেবেন আমার ডাইরেক্ট ফোন নাম্বারে। যারা মনে করছেন টেকনিক্যাল শেখার প্রয়োজন আছে এই বাজারে এবং শেয়ার বাজারকে ট্যাকল করতে গেলে, তাদের জন্য বলবো যে নিচে যাওয়া ইমেলে আপনি আপনার ডিটেলস দিয়ে মেল করুন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওর মধ্যে দিয়েও থাকি।
তারপরে কথোপকথন হয়ে যাবে যে পুরো ডিটেলস, অর্থাৎ ক্লাসের মধ্যে কি আলোচনা করব, ক্লাসটা কখন কখন হবে, কতদিন ধরে চলবে, ক্লাসের রেমুনারেশন দক্ষিণা কী আছে, গুরু দক্ষিণা বলতে পারেন, যাই দক্ষিণা বলুন, গুরু নয়, সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি, সময় আপনাকে দিই, সেটা আমি কিছু শেখাই, তার পরিপ্রেক্ষিতে কিছু পারিশ্রমিক, এবং বিশেষ করে ক্লাসটা যেহেতু অনলাইন ক্লাস হবে, আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যদি বাংলায় শেয়ার বাজার সম্বন্ধে জানতে ইচ্ছা হয়, টেকনিক্যালসের প্রয়োগগুলো দেখতে হয়, তাহলে আমাকে মেল করতে পারেন, আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে চলে আসছি আজকের ব্রেকআউট স্টকে। ব্রেকআউট স্টকে যাবার আগে আবার বলে রাখি, উচ্চতা শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বলছি, ইন্ডেক্স যে জায়গায় পৌঁছেছে, রিলায়েন্সের গতিবিধি যেখানে, রিলায়েন্সের মতো স্টক ব্রেকআউটে চলছে, মানে বুঝতেই পাচ্ছেন বাজারের চাপ বা বাজারের হ্রাসটা কোন দিকে আছে। আর তার সাথে সাথে অনেক স্মল অ্যান্ড মিড ক্যাপ ছোটাছুটি করছে ক্যাশের মধ্যে। চেষ্টা করেছি আজকে বাংলা এবং হিন্দি মিশিয়ে মোটামুটি 23টা স্টক। তো এই 23টা স্টকের মধ্যে এমন এমন স্টকগুলো আছে যেগুলো আমরা আগেও আলোচনা করেছিলাম টেকনিক্যালসের প্রয়োগ করে, কিন্তু এই ব্রেকআউট স্টকের মধ্যে আপনি দেখে নিন যে কোন টেকনিক্যালসগুলো আপনার পছন্দ হচ্ছে, কোন স্টকের সাথে টেকনিক্যালস আপনার মিলছে। ফলে ব্রেকআউট স্টক কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, অবশ্যই গতিবিধির পরিবর্তনের জন্য, প্রাইস অ্যাকশন উইকের পরিবর্তনের জন্য এটা আমার কাছে মনে হয়েছে ব্রেকআউট। আপনার কাছে নাও মনে হতে পারে, বিচার বিবেচনার বিষয়। চলুন যাই ব্রেকআউট স্টকে। শেষ পর্যায়ে, কথা মতো শেষ পর্যায়েও আজকে আলোচনা করছি একটু অন্য ধরনের জিনিস। দেখুন, এটা আমার ব্যক্তিগত মত, আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, তবুও আমার মনে হয়েছে আপনাদের, আমরা একটা এক্সটেন্ডেড পরিবার, সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করছি। বিশেষ করে আজকে যারা নতুন দেখছেন তাদের জন্যও বলি, এই যে ইউটিউব কমিউনিটি, যে সেগমেন্টেই কাজ করেন না কেন, পরিশ্রমটা কিন্তু অনেক করতে হয়। পরিশ্রমের বিনিময়ে যেটা আপনাদের থেকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে বা অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমি আপনাদের থেকে দাবি করি, সেটা হচ্ছে একটা লাইক, একটা কমেন্ট, গঠনমূলক সমালোচনা, এবং যদি চ্যানেলটাকে পছন্দ হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যেটার জন্য আপনার কোনো পয়সা লাগেই না। আপনাদের এই সাহায্যটা, একটা লাইক, একটা কমেন্ট বা একটা গঠনমূলক ভালো আলোচনা আমাদের, বিশেষ করে অন্তত আমাকে তো বটেই, কারণ আমি খুব ছোট্ট পরিসরের কাজ করি, মানে এই সাবজেক্টে তো সবার প্রয়োজন নেই, কিন্তু এই ফাইন্যান্সিয়াল মার্কেটে বাংলায় চেষ্টা করি আপনাদের সাথে, বা করে আসছি।
তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। কিন্তু সেখানে যদি এই কমেন্টসগুলো, কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো ইউটিউবার আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে যখন আমরা একটা ইউটিউব পাবলিশ করি, মানে যখন অন এয়ার পাবলিক হয়, আমরা দেখি যে কত লাইক আসছে, কত কমেন্টস আসছে। এটাই একটা মানে ইন্সপিরেশন। এখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা আরও নতুন ভালো কাজ করতে চাই, বা আমি চেষ্টা করি, অন্যরাও চেষ্টা করে। সেখানে খারাপ কমেন্টস থাকবে, আমি অস্বীকার করছি না। আপনি নেগেটিভ কমেন্টস করতে পারেন, তার জন্য আমার কোনো রকম আপত্তি নেই, সবসময় বলেছি, এবং আমি আজ পর্যন্ত কোনো কমেন্টস আপনাদের ওখানে আমার এর থেকে মুছিনি এবং ব্লকও করা নেই। কিন্তু গত 2 সপ্তাহ আগে একটি কমেন্টস আছে, সেখানে গালিগালাজ আর কি, মানে মানে উনি আমাকে অন্যভাবে ইন্টারপ্রেট করেছেন, মানে এরকম একটা ব্যাপার যে সব জানতা বাজার, এরকম একটা ব্যাপার। তার সাথে অনেক প্রথাগত যে সমস্ত গালাগালি আছে সেটা দিয়ে করেছেন। তো সম্ভবত ওনার নামটা ওখানে উনি দেননি, টেক মিত্র, মিস্টার মিত্র, যদি আপনি দেখেন, এটা রুচির পরিচয়। আপনি আমায় বলতেই পারেন, আমি সেই জন্য ব্লক করেছি, গালিগালাজ ছিল। ওই যদি গালি না থাকতো, অন্য কিছু থাকতাম, কোনো অসুবিধা নেই। এবং আপনি বলেছেন যেটা মানে মূল সারাংশটা হচ্ছে, মানে সবাই শেয়ার বাজার বুঝে গেছে এরকম একটা ব্যাপার, বাজার এবারে পড়বেই। তো আপনি যেখান থেকে বলেছেন সেখান থেকে বাজার প্রায় 1000 পয়েন্ট মতো প্রায় কাছাকাছি বেড়েছে, প্রায় বলছি। এনিওয়ে, আপনি আপনার মতামত, আপনার রুচির পরিচয় দিয়েছেন। আসলে ঘটনাটা কি দেখুন, আমি কেন একটু আবেগপ্রবণ হয়ে বলছি, ধরুন আমার ব্লগটা আমার বাবা মাও দেখেন, আমার সন্তান দেখেন, আমার ওয়াইফ দেখেন, বা অন্যান্য জন আপনারাও দেখেন। সেখানে যদি এরম ধরনের কমেন্টস থাকে, ব্যক্তিগতভাবে আমি এইভাবে বলছি, মানে এটা আমার উইকনেস নয়, আমার রিকোয়েস্ট আপনার কাছে। আমি বিশেষ কিছু করতেই পারবো না আপনার জন্য, সে পরবর্তীকালে যেটা দেখা যেতে পারে, সরি। কিন্তু এরকম ধরনের হলে কি হয়, একটু ডিসহার্টেড তো হই, কারণ অনেক খেটে কাজটা করতে হয়। মানে ধরুন শুক্রবার ডেটা পাওয়ার পর 5:30 থেকে প্রায় 12টা পর্যন্ত খাটার পর সেটা গিয়ে এডিট হয়, তারপরে আপনার শনিবার অন এয়ার পান। এতটুকু রেসপন্সিবিলিটি আপনাদেরও দেখানো উচিত। আমি চেষ্টা করছি, আমি ভুল দিকে যদি নিয়ে যাই আলাদা ব্যাপার। আর সবথেকে বড় কথা দেখুন, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে একদম শিক্ষামূলক দিক থেকে নিয়ে যাই, যার জন্য দেখবেন কোনোদিন আপনাদেরকে বলি না যে এই শেয়ারটা বাই, এটা টার্গেট, এটা স্টপ লস। আমার সেই অধিকারও নেই। এক তো আমি সিবি সার্টিফাইড নয়, আমি তার জন্য এডুকেশন পারপাসে এডুকেশনের মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাতে হয়তো অনেকের উপকার লাগতে পারে। আর যারা মনে করছেন উপকার লাগছে না, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, স্কিপ করার অনেক জায়গা আছে। তবু আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, সঙ্গে থাকুন, নিরাশ করব না। তবে নেগেটিভ কমেন্ট মানে গ্রহণযোগ্য, কিন্তু তার মধ্যে গালিগালাজটা না করাই ভালো। তো এই কারণেই কথাটা বললাম যে শেষে গিয়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে এগুলো। কমেন্ট সেকশানে আমি সব কিছু পড়ি, আপনাদের প্রচুর কমেন্টস আমি পেয়েছি। দুটি জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, একটা হচ্ছে কারোর ব্যক্তিগত নাম নিয়ে কোনো কমেন্টস করবেন না, আর এই শেয়ারটা কেনা যায় কি না এই কমেন্টসটা করলে না আমি কোনো উত্তর দিতে পারবো না পরবর্তী সময়। যদিও এখনও অনেক উত্তর দেওয়া বাকি আছে, আমি সময় করে আস্তে আস্তে সবই চেষ্টা করব আপনাদেরকে হাবে ভাবে বুঝিয়ে দেবো যে আপনার প্রশ্নের উত্তরগুলো বা স্পেসিফিক উত্তর। কিন্তু কোনো স্টকের সাপোর্ট, রেজিস্ট্যান্স, টেকনিক্যালসের কোন অবস্থান আছে সেটা হয়তো আমি আপনাদেরকে ট্রাই করতে পারি, কিন্তু এটা কেনা যায় কি না, এটা টার্গেট কত, এইগুলো আমার থেকে হবে না। আমি আজ পর্যন্ত কোনো দিন এখানে বাই সেল এসব নিয়ে আলোচনা করিনি। আমার কোনো SMS সার্ভিসও নেই, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমার কোনো অন্য কোনো জায়গা নেই। শুধু ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে কথোপকথন হয়, এবং সেটাও চেষ্টা করি শিক্ষামূলক দিক থেকে। যারা এটা নিতে চান তারা আমাকে শিক্ষকের মাঝে মাঝে মর্যাদা অনেকেই দিয়েছেন, চেষ্টা করেছি সেই কাজটা মানে নিজের বুদ্ধিতে এবং সদ ইচ্ছায় এগিয়ে নিয়ে যাওয়ার, সেইটুকু আপনাদের থেকে কাম্য। এটাই আমার কাছে রিকোয়েস্ট রইল। দেখবেন চ্যানেলটা যদি বৃদ্ধি পায়, উইন উইন সিচুয়েশান, আপনারাও কিছু আগামী দিনে কিছু পেতে পারেন। ভুল ভ্রান্তি থাকবে, কেউ কি সবসময় রাইট হয়? আমি এরকম বহু চ্যানেল দেখেছি, বহু বড় বড় ব্লগারদের দেখেছি যাদের অজস্র ভুল আছে, তাতে কোনো আপত্তি থাকে না, কারণ সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল মার্কেটে আমি চেষ্টা করছি আপনাদের সাথে মার্কেটের রিদমটাকে ধরানোর জন্য টেকনিক্যালসের প্রয়োগ করে। ভুল আমিও হব, হয়েওছি, তো রেশিওটা দেখলে হয়তো ভালো হয়। আর আমি খুব স্বল্প জানি, তার মধ্যে থেকে চেষ্টা করি আপনাদের যারা আমার সঙ্গে ক্লাসে জয়েন করেন তাদের সাথে আলোচনা করি। সাবজেক্টটা প্রচুর বৃহৎ, আমি হয়তো আপনাদের একটু ভিত গড়ার চেষ্টা করি, তারপরে আপনারা এগিয়ে পড়ুন।
যেমন ধরুন আমি যদি উদাহরণ দিই, এই সাবজেক্টের অনেক দিক আছে, অনেকভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করা যায়। সব তো সম্ভব নয় সবার পক্ষে জানা। আমি যতটুকু পেরেছি আমি ততটুকু চেষ্টা করে যাচ্ছি, তারই এক্সপিরিয়েন্সটা চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে 10 মিনিটে আপনাদের ওপিনিয়ন নিয়েছি, এইভাবে আমার এগুলোকে শেয়ার করব যে কিভাবে আমি মার্কেটে এলাম, কিভাবে গ্রো করলাম, কিভাবে কনভার্ট করেছি, এই ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো অনেকটা সময় নিয়ে নিলাম আজকে শেষের দিকে। যদি আমার কাজ, যদি আমার চ্যানেল, যদি আমার টেকনিক্যালসের প্রয়োগ আপনাদের ভালো লাগে, আরও একবার লাইক শেয়ার কমেন্টের আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। অন্য মাইন্ডে কেউ নেবেন না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও হয়তো করব না। বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে নেক্সট উইক শনিবার। ততক্ষণের জন্য ধন্যবাদ।